হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব পরিবেশ পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। তো এর আগে তোমাদের সেট 1 আমি করিয়েছিলাম, এটা সেট 2, যেখানে রয়েছে খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং টেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশনে কিন্তু অবশ্যই জুড়ে যেও। দেখো এখানে 15টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমি তোমাদের ক্লাসের পর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশন থেকে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে ডিসকাশন শুরু করে দিই আজকের ক্লাসের। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। দেখো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে, একটি সমন্বিত পরিবেশ বিজ্ঞান হিসেবে ইভিএস অধ্যয়নের তাৎপর্য কি? চারটে অপশন রয়েছে। প্রাকৃতিক এবং সামাজিক সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হওয়া। অপশন সিতে রয়েছে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারা এবং অপশন ডিতে রয়েছে তত্ত্বের পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে A+ স্কোর করা এবং ভাষার চেয়ে বিজ্ঞান শেখা বেশি উপভোগ করা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ। কেন একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। দেখো অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। তো ইভিএস অধ্যয়নের তাৎপর্য কি না, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, দেখো পরিবেশের মধ্যে তো সব কিছুই পড়ে, তাই না? তো প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এই ইভিএস পড়লে। তো আমরা বলতে পারি এটাই কিন্তু ইভিএস অধ্যয়নের তাৎপর্য। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে, শিশুদের ইভিএসে যুক্ত করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি? পাঠ্য বই পড়া, শিক্ষকদের দ্বারা ব্যাখ্যা, শ্রেণীকক্ষে প্রদর্শনী নাকি আখ্যান? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, শ্রেণীকক্ষে প্রদর্শনী। দেখো পাঠ্য বই পড়া বা ব্যাখ্যার দ্বারা বা আমরা বলতে পারি আখ্যানের দ্বারা কিন্তু ইভিএস এর সঙ্গে যুক্ত করার কার্যকরী কৌশল হতে পারে না। একমাত্র হাতে কলমে তারা শিখবে, তারা দেখবে, নিজের চোখে বাস্তব জিনিসগুলো, রিয়েল লাইফ এক্সাম্পলস তারা দেখবে, সেখান থেকে কিন্তু তারা ভালো শিখতে পারবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের জন্য কি রয়েছে, রাজেশ পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক। তিনি বৃক্ষ সংরক্ষণ ধারণা সম্পর্কে শিক্ষার্থীদের সংবেদনশীল করার পরিকল্পনা করেছেন। নিচের কোন একটি কার্যক্রম এই উদ্দেশ্য সবচেয়ে উপযুক্ত? চারটি অপশন রয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি উদ্ভিদ গ্রহণ এবং লালন পালনে অনুপ্রাণিত করা। অপশন 2তে রয়েছে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। অপশন 3তে রয়েছে শিক্ষার্থীদের পোস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করা এবং অপশন ডিতে রয়েছে দলগত আলোচনার জন্য শিক্ষার্থীদের দলবদ্ধকরণ। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর 1। দেখো একটা স্টুডেন্টকে তখনই বৃক্ষ সংরক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া যাবে যখন তাকে ধরো একটা বৃক্ষ হয়তো দেওয়া হলো বা একটা উদ্ভিদ দেওয়া হলো, চারা গাছ দেওয়া হলো, তারপরে তাকে লালন পালন করতে বললো। সেটা করলেই কিন্তু তাদের মধ্যে যে একটা সংবেদনশীল একটা ধারণা, এটা কিন্তু সৃষ্টি হবে। সো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ইভিএস মূল্যায়নের সূচক হিসেবে নিচের কোনটি এফেক্টিভ ডোমেনের সাথে সম্পর্কিত রয়েছে? চারটি অপশন, পর্যবেক্ষণ, আলোচনা, একসাথে কাজ করতে শেখা এবং অপশন ডিতে রয়েছে পরীক্ষা। দেখো একসাথে যখন তারা কাজ করবে তখনই কি হবে না, সেটা এফেক্টিভ ক্ষেত্র হিসেবে কিন্তু নির্বাচিত হবে। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, দেখো পরিবেশ বিদ্যায় একটি ধারণা হিসেবে পরিবেশের মধ্যে যা রয়েছে, ভৌত পরিবেশ এবং জৈবিক পরিবেশ, ভৌত পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, ভৌত পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ এবং জৈবিক পরিবেশ, জীবন প্রক্রিয়া এবং সিস্টেম, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর 2, জৈবিক পরিবেশ, ভৌত পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 6, পরিবেশবিদ্যার পাঠ্যক্রম কিরূপ হলে তা শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত করতে পারে? চারটি অপশন রয়েছে, সমন্বিত, অন্তর্ভুক্ত, বিষয় ভিত্তিক নাকি উপরের সবগুলি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, উপরের সবগুলি। দেখো পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম যদি সমন্বিত হয়, অন্তর্ভুক্ত হয়, বিষয় ভিত্তিক হয়, তাহলেই কিন্তু সামগ্রিক একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে,
গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? চারটি অপশন রয়েছে। এটি শিক্ষককে অনুশীলনের উন্নতির জন্য সময়োপযোগী পদক্ষেপ নিতে সাহায্য করে। অপশন বিতে রয়েছে এটি শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করে। এবং অপশন সিতে রয়েছে, দেখো এই সিটা একটু আগে চলে এসছে, এটা প্রথমে হবে। তো শিশুর অনুশীলনের বিষয়ে যে কোনো তথ্য প্রাথমিক মূল্যায়নে সাহায্য করতে পারে। এবং অপশন ডিতে রয়েছে রিপোর্ট কার্ডে প্রতি ত্রৈমাসিকে এটি জানাতে হবে। এখানে বলেছে কোনটি সঠিক নয়, মানে যেটা ভুল উত্তর সেটাই কারেক্ট আনসার। দেখো এটা কি করে, একটা শিক্ষককে তো অবশ্যই কোথাও কোনো মূল্যায়ন হচ্ছে যখন, কি কোথায় কোনো ঘাটতি আছে কিনা সেই জন্য পদক্ষেপ নিতে হবে, এটা তো অবশ্যই কারেক্ট হবে। এটি অগ্রগতি পর্যবেক্ষণ করে, এটাও আমরা বলতে পারি। বা কোনো ধরনের শিশুর অনুশীলনের ক্ষেত্রে কোনো তথ্য বা মূল্যায়নে সাহায্য করে, এটাও আমরা বলতে পারি। যেটা আমরা বলতে পারি না রিপোর্ট কার্ডে শুধুমাত্র 3 মাস অন্তর অন্তর জানাতে হবে তাই গঠনমূলক মূল্যায়ন হয়, এটা আমরা বলতে পারি না। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একটি স্বদেশী শিক্ষণ সহায়ক উপকরণ ড্যাশ হয় না বলেছে। ব্যয়বহুল, দূরের স্থানীয় উপাদান দিয়ে তৈরি, দূরের স্থানের উপাদান দিয়ে তৈরি। অপশন সিতে রয়েছে স্থানীয়ভাবে উন্নত, অপশন ডিতে রয়েছে প্রাসঙ্গিক। তো তোমাদের মনে হতে পারে প্রথম দেখাতেই তোমরা বলবে যে এটা হবে আনসার নম্বর 1, কিন্তু আনসার নম্বর কিন্তু 1 হবে না। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর 2। কেন হবে তার এক্সপ্লেনেশন এখানে তোমাদের আমি লিখে দিয়েছি, চলো একটু আমি এখানে তোমাদের পড়ে দিই কেন এই অপশনটা হচ্ছে। দেখো স্বদেশী শিক্ষণ সহায়ক উপকরণের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। স্বদেশী শিক্ষণ সহায়ক উপকরণের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি আছে দেখো, অর্থবহ, কেননা এখানে ব্যয়বহুল হবে এটা, এবং উদ্দেশ্যমূলক হবে, প্রতি দিক থেকে সঠিক হবে, সহজ এবং সহজলভ্য হবে, এবং উন্নত হবে এবং আধুনিক হবে। দেখো আরও কিছু এখানে লেখা আছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটি লক্ষিত হয় যে এটি সস্তা, কিন্তু অনিবার্যভাবে এই কথাটি সত্য নয় যে এটি কোনোভাবে ব্যয়বহুল হতে পারে না। সম্পদ, প্রাপ্যতা এবং চাহিদার ওপর নির্ভর করে এটা কিন্তু ব্যয়বহুল হতে পারে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো। সুতরাং একটি স্বদেশী শিক্ষণ সহায়ক উপকরণ দূরবর্তী স্থানে উপলব্ধ উপাদান থেকে তৈরি হয় না। সো যেটা আমরা বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে, আবার আরেকবার কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি, স্বদেশী শিক্ষণ সহায়ক উপকরণ হয় না, এটা কিন্তু ব্যয়বহুল হয়, স্থানীয়ভাবে উন্নত হয়, প্রাসঙ্গিক হয়। যেটা হয় না সেটা হলো দূরের স্থানের উপাদান দিয়ে তৈরি। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো আমাদের জন্য, রাজা একজন ইভিএস শিক্ষক একটি মূল্যায়ন টুল ব্যবহার করেন যা লিখিত থেকে মৌখিক থেকে ভিজুয়াল পর্যন্ত শিক্ষার্থীদের কাজের সমস্ত উপাদান জুড়ে কৃতিত্বের মানদণ্ডকে স্পষ্টভাবে নির্দেশ করে। শিক্ষক কি ব্যবহার করছেন, রুবিক্স, চেকলিস্ট, কাল্পনিক রেকর্ড নাকি পর্যবেক্ষণ শীট? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ রুবিক্স। দেখো এখানে রুবিক্স সম্পর্কে আমি তোমাদের লিখে দিয়েছি রুবিক্স কি, চলো একটু রুবিক্স কি আমরা পড়ে নিই। দেখো এখানে লেখা আছে যে একটি রুবিক্স হলো একটি মূল্যায়নের টুল যা লিখিত থেকে মৌখিক থেকে ভিজুয়াল পর্যন্ত যে কোনো ধরনের শিক্ষার্থীর কাজের সমস্ত উপাদান জুড়ে কৃতিত্বের মানদণ্ড নির্দেশ করে, এবং এটি অ্যাসাইনমেন্ট, ক্লাসে অংশগ্রহণ বা সামগ্রিক গ্রেড চিহ্নিত করার জন্য ব্যবহার করা যেতে পারে। সো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ রুবিক্স। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 আমাদের জন্য কি রয়েছে, সরি কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের জন্য কি রয়েছে দেখো। আচ্ছা এটা একটু ছোট করে দিচ্ছি, তাহলে একটা স্ক্রিনে তোমরা পুরোটা দেখতে পাবে, যেহেতু পেজটা আলাদা আলাদা হয়ে গেছে। দেখো আপনি কিভাবে একটি সমন্বিত পরিবেশে শ্রেণীকক্ষের জন্য পরিকল্পনা করবেন। 4টে অপশন রয়েছে। একটি ভিন্ন পরিকল্পনায় সমস্ত বিষয়ে আলাদা করুন, বিষয় বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা করুন। অপশন সিতে রয়েছে পরিবেশ বিজ্ঞানে বিশেষজ্ঞ পৃথক শিক্ষকের ব্যবস্থা করুন, এবং একটি পাঠে 2 বা ততোধিক বিষয় ক্ষেত্র একত্রিত করুন। সো আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো যে অপশন নম্বর এ বা অপশন নম্বর বি বা অপশন নম্বর সি কোনোটাই হবে না। সমন্বিত পরিবেশ শ্রেণীকক্ষের পরিকল্পনা কিভাবে করব না, একটি পাঠে 2 বা ততোধিক বিষয় ক্ষেত্রকে যদি আমরা একত্রিত করতে পারি, ধরো হিস্ট্রি পড়াচ্ছি, হিস্ট্রির সঙ্গে জিওগ্রাফিটা ইনক্লুড করলাম, তো সেক্ষেত্রে কি হবে, সমন্বিত পরিবেশ বা শ্রেণীকক্ষের জন্য পরিকল্পনা করা যেতে পারে। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে,
স্ক্রিনটাকে একটু বড় করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। দেখো, একজন শিক্ষক প্রত্যেক শিশুকে তাদের ঘরের কিছু বর্জ্য পদার্থ ব্যবহার করতে এবং তা থেকে দরকারি কিছু তৈরি করতে বললেন। নিচের কোনটি শিক্ষকের শিক্ষাগত অভিপ্রায় নয় বলেছে? চারটি অপশন রয়েছে তোমাদের জন্য। ক্লাসের সেরা ছাত্রের বিচার করা, অপশন বিতে রয়েছে শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশ করা, অপশন সিতে রয়েছে শিশুদের পুনর্ব্যবহার এবং হ্রাস করার ধারণাটি বুঝতে দেওয়া, এবং অপশন ডিতে রয়েছে বজ্র থেকে তৈরি সেরা জিনিসগুলির একটি প্রদর্শনীর আয়োজন করা। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এই ধরনের কার্যকলাপ যখন শিক্ষক করছেন নিশ্চয়ই তিনি ক্লাসের সেরা ছাত্রকে বিচার করবেন না, এখান থেকে কিছু শিক্ষণীয় কাজ তিনি করাবেন। সো অপশন নাম্বার এটা কিন্তু কারেক্ট আনসার, যেটা নয় সেটাই কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, নিচের কোনটি ইভিএস এর শিক্ষণের জন্য একটি প্রযুক্তিগত উপায়? চারটে অপশন রয়েছে, পোস্টার, রেডিও, টেলিভিশন নাকি মোবাইল ফোন। সো খুব সহজ একটা প্রশ্ন, তোমরা দেখছো স্ক্রিনে রয়েছে তোমাদের জন্য। ইভিএস শিক্ষণের জন্য প্রযুক্তিগত উপায় কি হবে? নিশ্চয়ই মোবাইল ফোন হবে। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, একজন ইভিএস শিক্ষক একটি মূল্যায়ন টুল ব্যবহার করেন যা কেবলমাত্র সেটারই নয় বরং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুর সমস্ত ধরনের কাজ বা কার্যকলাপ সংগ্রহ করে। শিক্ষকরা ব্যবহার করছেন, কি ব্যবহার করছেন? রুবিক্স, পোর্টফোলিও, কাল্পনিক রেকর্ড নাকি পর্যবেক্ষণ সিট। দেখো, একটু আগেই তোমাদের আমি রুবিক্স সম্পর্কে বললাম। রুবিক্স কি না, দেখো তার আগে আমি আনসারটা তোমাদের বলে দিই। এই কোয়েশ্চেনের আনসার কি হয়ে যাবে? আমাদের অপশন নম্বর বি পোর্টফোলিও হবে কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার। পোর্টফোলিও হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। সো পোর্টফোলিও কি, রুবিক্স কি আমি আলোচনা করব। তার আগে বলি, দেখো এই যে এই ধরনের সমস্ত কার্যকলাপ সংগ্রহ, দেখো এখানে প্রথমে পোর্টফোলিও সম্পর্কে তোমাদের বলি। একটি পোর্টফোলিও হলো বাস্তব কাজের নমুনার একটি বহুমুখী এবং অভিযোজনযোগ্য সংগ্রহ যা একটি শিশুর শেখার অনেক দিক দেখায় সময় জুড়ে। একজন ইভিএস শিক্ষক একটি মূল্যায়ন টুল নিযুক্ত করেন যা কেবলমাত্র সর্বোত্তম নয় কিন্তু একটি শিশুর সমস্ত ধরনের কাজ বা ক্রিয়াকলাপ জুড়ে কিন্তু সংগ্রহ করে। তো পোর্টফোলিও শিক্ষক দ্বারা কিন্তু ব্যবহার করা হচ্ছে। একটু আগে রুবিক্সটা বললাম তাই এটা আমি বলছি না। সমস্ত ধরনের কার্যকলাপ যেখানে সংগ্রহ করা হয় সেটাকে আমরা কি বলি? পোর্টফোলিও বলে থাকি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, এটাও কিন্তু ডিভাইড হয়ে গেছে প্রশ্নটা, আমি একটু স্ক্রিনটা ছোট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় একটা পেজে। সো আশা করি বোঝা গেছে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে শেখাতে এবং তাদের স্থাপত্য এবং ঐতিহাসিক পটভূমি ইত্যাদি বুঝতে প্রযুক্তি ব্যবহার করতে চান। তো নিম্নলিখিত প্রযুক্তিগুলির মধ্যে কোনটি উপযুক্ত হবে? সিমুলেশন সফটওয়্যার, অ্যানিমেটেড ভিডিও, ভার্চুয়াল রিয়েলিটি নাকি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর 3 ভার্চুয়াল রিয়েলিটি। কেন ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে চলো একটু আমরা দেখে নিই। এখানে আমি তোমাদের ডিটেলসে লিখে দিয়েছি, চলো একে একে আমরা পড়ে নিই কেন ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে। দেখো, চারটেই লিখে দিয়েছি আমি। ভার্চুয়াল রিয়েলিটি কি না, এটি কম্পিউটার উৎপাদিত পরিবেশ যেখানে দৃশ্য এবং বস্তুগুলি বাস্তব বলে মনে করা হয়। দেখো, বাস্তবের সঙ্গে সম্পর্কিত, যা ব্যবহারকারীকে অনুভব করে যে তারা তাদের আশেপাশে নিমজ্জিত। এই পরিবেশটি ভার্চুয়াল রিয়েলিটি বা হেডসেট বা হেলমেট নামে পরিচিত একটি ডিভাইসের মাধ্যমে অনুভূত হয়। আর সিমুলেশন সফটওয়্যার কি? সিমুলেশন সফটওয়্যার একটি বাস্তব ঘটনা মডেলিং প্রক্রিয়ার উপর ভিত্তি করে। এটি ব্যবহারকারীকে সেই অপারেশনটি না করেই সিমুলেশনের মাধ্যমে অপারেশন পর্যবেক্ষণ করতে দেয়। আর অ্যানিমেটেড ভিডিও মানে কি? অ্যানিমেটেড ভিডিও হলো আসল ডিজাইন, অঙ্ক, ইলাস্ট্রেশন বা কম্পিউটার জেনারেটেড ইফেক্ট দিয়ে তৈরি করা ভিডিও যা যে কোনো সংখ্যক শিল্পী ব্যবহার করে নজর কাড়া উপায়ে সরানোর জন্য তৈরি করা হয়েছে। আর গ্রাফিক ডিজাইন সফটওয়্যার কি না, গ্রাফিক ডিজাইন সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম বা প্রোগ্রামের সংগ্রহকে বোঝায় যা একজন ব্যক্তিকে কম্পিউটারের দৃশ্যত ছবি বা মডেলগুলিকে ম্যানিপুলেট করতে সক্ষম হবে। সো আশা করি বোঝা গেছে কেন আমরা ভার্চুয়াল রিয়েলিটি ইভিএস ক্লাসরুমে ইউজ করব। চলে যাচ্ছি আজকে আমাদের শেষ প্রশ্নে। তো শেষ প্রশ্ন দেখো কি বলেছে, আমার পরিবার থিমের সাথে সম্পর্কিত কার্যকলাপ ও অভিজ্ঞতা শিশুদের মধ্যে ড্যাশকে উৎসাহিত করবে। চারটে অপশন রয়েছে, আত্মসচেতনতা, অধ্যয়ন,
সামাজিক সচেতনতা নাকি সামাজিক আচরণ? তো এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে। আবার প্রশ্নটা বলে দিচ্ছি, আমার পরিবার থিমের সাথে সম্পর্কিত কার্যকলাপ এবং অভিজ্ঞতা শিশুদের মধ্যে ড্যাশকে উৎসাহিত করবে? আত্মসচেতনতা, অধ্যয়ন, সামাজিক সচেতনতা নাকি সামাজিক আচরণ? তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা দাগ নম্বর দেবে যে 15 দাগের আনসার এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে। ওকে, সো আরেকটা জিনিস বলি, এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের আমি টেলিগ্রামে আপলোড করে দেবো। যারা যারা এখনো অবধি আমার টেলিগ্রামে তোমরা যুক্ত হওনি, আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশন, আমি সেখানে এই ধরনের ক্লাসের পিডিএফগুলো দিয়ে থাকি, তো তোমরা কিন্তু ওখান থেকে পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আর আজকের ক্লাসের পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই পিডিএফটা নিয়ে নেবে। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থেকো। 24 তারিখ তোমাদের পরীক্ষা, তো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।